Money won't matter in 2036. Work is going to be optional. I still think there's risk. It will be a bumpy road. I think what we can and should try to do is to make sure that the AI has good values. ইলন মাস্ক কি পাগলের প্রলাপ বকছেন? আর তার এই প্রলাপ ছেপে দিয়েছে দ্য ইকোনমিস্টের মতো অত্যন্ত সিরিয়াস পত্রিকা, আর সেটা নিয়ে এখন শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। কি বলেছেন মাস্ক? তিনি যা বলেছেন তার মোদ্দা কথা হলো 10 বছর পরে টাকার আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। এর অর্থ কি? এরকম যদি হয় তাহলে ব্যাংকে টাকা রাখার আর দরকার কি? বাজারে জিনিস কিনতে গিয়ে যদি দেখেন কেউ দাম চাইছে না, তাহলে টাকার আর অর্থ কি? পৃথিবীর সব থেকে ধনী মানুষ ইলন মাস্ক ঠিক এই কথাটাই বলেছেন। এই কথাটা কতটা সত্যি, নাকি এটা একটা অসম্ভব মেধাবী প্রযুক্তিবিদের কল্পনা বিলাস, সেটা খতিয়ে দেখা যাক। বিশ্বের এতদিনের সিস্টেমে যে এআই এসে একটা বড় পরিবর্তন আনছে, তার আঁচ কিন্তু পেতে শুরু করেছি আমরা সবাই। আর এই পরিবর্তনটাকে যারা ভেতর থেকে দেখছেন, তারা তাদের নানা অভিজ্ঞতার কথা নানাভাবে জানাচ্ছেন। তাদের কথা কি একেবারে দূরছাই বলে ফেলে দেওয়া উচিত, নাকি পুরো বিষয়টা শুনে বুঝে নিজের মতো করে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত? যারা মনে করেন এদের কথাও মন দিয়ে একটু শুনে নেওয়া দরকার, তারপর তা বাতিল করব, তাদের জন্যই ভিডিওটি। আসুন পুরো গল্পটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। 2026-এর জুলাই মাস, টেক্সাসের গিগা ফ্যাক্টরিতে বসে রয়েছেন ইলন মাস্ক। তার সামনে দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোজ। প্রায় 85 মিনিট ধরে চলা এই সাক্ষাৎকারে মাস্ক আশ্চর্য সব কথা বললেন। তিনি দাবি করলেন আগামী 5 বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে, আর 2036 সালের মধ্যে পৃথিবী পৌঁছে যাবে এক বিস্ময়কর প্রাচুর্যের যুগে, যেখানে টাকার আর কোনো গুরুত্বই থাকবে না। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও মাস্ক এটা একেবারেই রসিকতা করে বলেননি। তার যুক্তি খুব সরল। তিনি বলেছেন রোবট আর এআই এত পরিমাণ পণ্য এবং পরিষেবা তৈরি করবে যে মানুষের পক্ষে তা ভোগ করা সম্ভব হবে না। আর যখন সেই জায়গায় পৌঁছে যাওয়া যাবে, তখন মুদ্রার আর কোনো কাজই থাকবে না। তার নিজের ভাষায় খাবার, বাসস্থান, যাতায়াত আর বিনোদনের জন্যই তো মানুষের টাকা লাগে। সেসব যদি অফুরন্ত পরিমাণে পাওয়া যায়, তাহলে টাকা দিয়ে কি হবে? এই প্রশ্নটাই তিনি সরাসরি ছুড়ে দেন বেডোজের দিকে। কিন্তু টাকা কেন উবে যাবে? মাস্কের অঙ্কটা ঠিক কি? এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। মাস্ক বলছেন না যে টাকা ছাপানো বন্ধ হয়ে যাবে বা ব্যাংক উঠে যাবে। তিনি বলছেন টাকার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে। এবার আমরা তার যুক্তিগুলো শুনে নিই। মাস্ক বলছেন অর্থনীতি আসলে দুটো জিনিসের সমষ্টি, ডিজিটাল বুদ্ধিমত্তা আর বাস্তব বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মাথা, আর হিউম্যানয়েড রোবট হলো হাত পা, যেগুলো মাথার চিন্তাটাকে বাস্তবে পণ্যে রূপান্তরিত করে। একবার এই দুটো জিনিস যথেষ্ট উন্নত হয়ে গেলে উৎপাদনের কোনো সীমা থাকবে না, মানে পণ্য উৎপাদন হবে একেবারে অঢেল। এর সঙ্গে জুড়ে আছে আর একটা চমকপ্রদ দাবি। সাধারণত আমরা ভাবি বেশি উৎপাদন মানেই বেশি টাকা ছাপানো, আর তার ফলে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি। কিন্তু মাস্ক ঠিক উল্টো কথা বলছেন। তিনি মনে করেন ভবিষ্যতে মুদ্রাস্ফীতি নয়, বরং এতে মুদ্রা সংকোচন হবে। যন্ত্র যদি টাকার যোগানের চেয়ে অনেক দ্রুত হারে উৎপাদন বাড়িয়ে যায়, তাহলে দ্রব্যমূল্য ক্রমশ কমতে থাকবে, আর একই পরিমাণ টাকায় মানুষ ক্রমশ বেশি বেশি জিনিস কিনতে পারবেন। আর একটা মজার প্রসঙ্গ উঠে এসেছে এই সাক্ষাৎকারে। মাস্ক বলেছেন, কি দরকার তোমার টাকার? তুমি টাকা চাও পণ্য আর পরিষেবা কেনার জন্যে। আর একবার রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা যদি কোনো মানুষের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আর পরিষেবা তৈরি করে ফেলে, তাহলে মুদ্রার আর কোনো উদ্দেশ্যই অবশিষ্ট থাকবে না। তবে এটা মাস্ক একেবারে নতুন বলছেন না। এর আগে পিপল বাই WTF নামের একটি পডকাস্টেও তিনি একই কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছিলেন টাকার আর কোনো প্রয়োজনীয়তাই আগামী দিনে থাকবে না।
এটা শুনতে অদ্ভুত লাগলেও ভবিষ্যতে যখন যে কেউ যা খুশি পেতে পারবেন, তখন শ্রম বন্টনের হিসেব রাখার জন্য টাকার আর দরকার হবে না। I think money disappears as a concept, honestly. It's kind of strange, but in a future where anyone can have anything, you no longer need money as a database for labor allocation. মাস্কের যুক্তিটা সত্যি হলে কীরকম হতে পারে 10 বছর পরের বিশ্বটা? আসুন একটু কল্পনা করে নেওয়া যাক। মনে করুন শহরের রাস্তায় কোনো ভিখারি নেই, কারণ ভিক্ষা করার মতো অভাবই আর নেই। প্রতিটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে একটা করে হিউম্যানয়েড রোবট, মানে টেসলার অপটিমাসের মতো দেখতে একটা কিছু। সেই রোবট বাগান করছে, রান্না করছে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসছে, আর এর জন্য মানুষকে কোনো বেতন দিতে হচ্ছে না। দোকানে গিয়ে দেখা যাচ্ছে তাক ভর্তি জিনিসপত্র, কিন্তু কোনো ক্যাশ কাউন্টার নেই। প্রয়োজন মতো জিনিস তুলে নিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে। কারখানায় কোনো শ্রমিক নেই, শুধু রোবটের সারি। তারা একটানা 24 ঘন্টা কাজ করে যাচ্ছে সৌরশক্তি বা ফিউশন বিদ্যুতে। মানুষের জীবিকার জন্য কোনো কাজই করতে হচ্ছে না, বরং তারা কাজ করছে শখে। ঠিক যেমন কেউ অবসরের পরে বাগান করেন, বা কেউ ছবি আঁকেন, কেউ গান করেন, কেউ গবেষণা করেন, কেউ যন্ত্রপাতি বানান ইত্যাদি। তারা নিজের মতো করে সেই কাজটাই করছেন। এই ছবিটা আসলে মাস্কের নিজের দেওয়া উদাহরণ থেকে নেওয়া। তিনি আগে বলেছিলেন, মানুষ যদি কাজ করতে চায় তাহলে সেটা হবে ঠিক দোকান থেকে সবজি কিনে আনার বদলে নিজের বাগানে সবজি ফলানোর মতো ব্যাপার। বাগানে সবজি ফলানো অনেক বেশি কষ্টের, পরিশ্রমের। তবু কিছু মানুষ সেটা করেন, কারণ তারা এই কাজটা করতে ভালোবাসেন। এবার আরও একটু এগিয়ে গিয়ে ভাবা যাক চিকিৎসার কথা। মাস্কের ধারণা, কোনো সঞ্চয় ছাড়াই মানুষ আগামী 5 বছরের মধ্যে এখনকার চেয়ে অনেক উন্নত চিকিৎসা পেতে পারবে। আর পণ্য, পরিষেবা বা শিক্ষার কোনো সীমাবদ্ধতা থাকবে না। এই কল্পচিত্রটা শুনতে অনেকটা বিজ্ঞানের কল্পকাহিনীর মতো লাগছে, কিন্তু সত্যি বলতে এটা কল্পকাহিনী থেকেই অনুপ্রাণিত। মাস্ক নিজেই সাক্ষাৎকারে স্টার ট্রেকের মতো একটি ভবিষ্যতের কথা বলেছেন, যেখানে রোবট আর এআই মানুষকে এতটাই সমৃদ্ধ করে দেবে যে কাজ করাটার আর কোনো প্রয়োজনই থাকবে না। মানে ওই বাগান করার মতো একটা শখে পরিণত হবে। এমনকি তিনি স্কটিশ লেখক ইএনএম ব্যাংকসের কালচার উপন্যাসের সিরিজকে উদাহরণ হিসেবে টেনে এনেছে তার কথার প্রসঙ্গে। এই উপন্যাসে বলা হয়েছে এমন এক বিশ্বের কথা যেখানে মানুষ আর এআই একসঙ্গে এমন এক সমাজে বাস করে যেখানে অভাব বলে কিছু নেই। এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো, গল্পটা কি এতই সহজ? মাস্কের এই স্বপ্নের পৃথিবী কি সত্যি এভাবেই আসবে? আর এখানেই দাঁড়িয়ে গেছেন একদল অর্থনীতিবিদ আর সমালোচক, যারা এই ভবিষ্যৎবাণীতে অনেক ফাঁক ফোকর খুঁজে পাচ্ছেন। এবার আসবো সেই প্রসঙ্গে। সবচেয়ে বড় প্রশ্নটা তুলেছেন অর্থনীতিবিদ টাইলার কাওয়েন। তার যুক্তি হলো 2036 সালেও জ্বালানি, জমি এবং মানুষের মনোযোগ একই রকমভাবে দুর্লভ থেকে যাবে। অর্থাৎ রোবট হয়তো অগন্তি জিনিস তৈরি করতে পারবে, কিন্তু সমুদ্রের ধারের একটা বাড়ি বা ছেলে মেয়েদের জন্য কোনো একটা বিশেষ স্কুলের একটি আসন, এগুলো সীমিতই থেকে যাবে। মানে ধরুন দুর্দান্ত লোকেশনে আপনি একটা বাড়ি কিনতে চান, সেই বাড়ির সংখ্যা তো বেশি নেই, তাহলে সেটা আসবে কি করে? বা কোনো জনপ্রিয় মানুষের সময়, এগুলো কখনোই সস্তা হবে না। তা যতই কারখানায় তৈরি জিনিসের দাম কমুক না কেন, কোনো না কোনো রূপে টাকাই তখন এই দুর্লভ জিনিসগুলোর নিয়ন্ত্রক হয়ে থাকবে। তবে এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, সেটা হলো টাইলারের মতো অর্থনীতিবিদরা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাওয়ার বিষয়টার বিরোধিতা করছেন না। দ্বিতীয় বড় প্রশ্নটা মালিকানা নিয়ে। যদি হাতে গোনা কয়েকটা কোম্পানির হাতে থাকে সমস্ত রোবট বা সেগুলো চালানোর শক্তি পরিকাঠামো, তাহলে সেই প্রাচুর্য এমনি এমনি সবার মধ্যে ভাগ হয়ে যাবে না। অর্থাৎ প্রশ্নটা প্রযুক্তির নয়, রাজনীতির। কে পাবে এই সম্পদ আর কে বঞ্চিত থাকবে, সেটা ঠিক করবে সেই দেশের রাজনৈতিক ক্ষমতাশালীরা, প্রযুক্তি নয়। অনেকটা এরকমই বলছেন বিনিয়োগকারী বিনোদ খোসলা। তিনি মাস্কের কথার সঙ্গে পুরোপুরি একমত হননি। তিনি এর সঙ্গে একটা শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, টাকা 2036 সালে গুরুত্বহীন হবে একমাত্র তখনই যদি রাজনীতি এই বিপুল প্রাচুর্যকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে আসতে দেয়।
তার কথায় প্রাচুর্য তৈরি করার প্রযুক্তি আর সেই প্রাচুর্য ন্যায্যভাবে বন্টন করার রাজনৈতিক ইচ্ছাশক্তি, এ দুটো সম্পূর্ণ আলাদা আলাদা সমস্যা। একটার সমাধান হলেই যে অন্যটারও সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই। খুবই খাঁটি কথা বলে মনে করছেন কি? তবে আর একটা গভীর প্রশ্ন তুলেছে ব্লুমবার্গের একটা বিশ্লেষণ। তাদের বক্তব্য, প্রাচুর্য হয়তো অভাব ঘোচাতে পারে, কিন্তু মানুষের সামাজিক মর্যাদা বা স্টেটাসের তাগিদ মেটাতে পারবে না। আর সেই অবশিষ্ট প্রতিযোগিতাটাই মাস্কের কল্পনা করা সুন্দর পৃথিবীর মতো হবে না। মানে যিনি সেরা গাড়ি, ঘড়ি, বাসস্থান চান, তার তো লক্ষ্য থাকবে অন্যরকম। এই লেখকরা এমনকি মাস্কের নিজের জীবনযাত্রার উদাহরণও টেনে এনেছেন তার সমালোচনা করার সময়। তারা বলছেন, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েও তিনি নিজে যেভাবে ক্ষমতার মর্যাদার পেছনে ছোটেন, তাতেই বোঝা যায় স্ট্যাটাসের তাগিদ মানুষের মধ্যে কতটা গভীর। আর একটা মজার দিক হলো, মাস্ক নিজেও পুরোপুরি নিশ্চিত নন এই প্রতিযোগিতার ফলাফল কি হতে পারে তা নিয়ে। তিনি বলেছেন, চীন যথেষ্ট কম্পিউটিং ক্ষমতা বাড়াতে পারলে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নেতৃত্ব দেওয়ার বিপুল সম্ভাবনা তাদের আছে। অর্থাৎ প্রাচুর্যের যুগ আসবে সে ব্যাপারে তিনি নিশ্চিত, কিন্তু সেই যুগের নেতৃত্ব কে দেবে সেটা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন। মানে তিনি গন্তব্যটা বলছেন, কিন্তু কারা বিজয়ী হবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রাখছেন। এবার আসবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এআই এর জন্য চাকরিহারা মানুষ কি করবেন। মাস্কের সামনে বেডোজ এই কড়া প্রশ্নটা রেখেছিলেন। তিনি মনে করিয়ে দেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর ঘটনা সাধারণত প্রাচুর্য আসার অনেক আগেই ঘটবে। অর্থাৎ রোবট হয়তো একদিন সব কিছু বিনামূল্যে দিতে পারবে, কিন্তু তার আগে বহু বছর ধরে মানুষ চাকরি হারাবেন, বেতন পাবেন না, অথচ জিনিসপত্রের দাম কিন্তু তখনও প্রচুর থাকবে। এই মধ্যবর্তী সময়টাকে সব থেকে বিপজ্জনক মনে করছেন সমালোচকরা। মাস্ক নিজেও এই ঝুঁকি অস্বীকার করেননি। তিনি এই রূপান্তরকে খুব সোজা সরল পথ নয় বলে স্বীকার করেছেন। মানে একটা এবড়ো খেবড়ো পথে আমরা চলেছি। তিনি বলেছেন, আয় হস্তান্তর বা ইনকাম ট্রান্সফারের প্রশ্নটাই হতে চলেছে পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। অর্থাৎ সরকারগুলোকে হয়তো সরাসরি নাগরিকদের হাতে টাকা তুলে দিতে হবে। এটা হবে এক ধরনের সার্বজনীন মৌলিক আয় বা ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো ব্যবস্থা। মাস্কের মতে পণ্য যতক্ষণ পর্যন্ত অফুরন্ত না হয়, মানে উৎপাদন প্রচুর না বেড়ে যায়, ততক্ষণ সরকার সরাসরি নাগরিকদের হাতে চেক পাঠিয়ে দিতেই পারে। এখানেই একটা গভীর দ্বন্দ্ব তৈরি হয়। মাস্কের নিজের মধ্যেই দুটো বিপরীত ভবিষ্যতের ছবি আছে। একদিকে প্রযুক্তি আশাবাদী মাস্ক, যিনি মনে করেন প্রাচুর্য টাকাকে অপ্রয়োজনীয় করে দেবে। অন্যদিকে রাজনৈতিক হতাশাবাদী মাস্ক, যিনি মনে করেন আগামী 20 বছরের মধ্যে গৃহযুদ্ধ বাধতে পারে। অর্থাৎ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তিনি যতটা আশাবাদী, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঠিক ততটাই সংশয়ী। আর একটা কথা এখানে না বললেই নয়, মাস্কের এই স্বপ্নের অর্থনীতি একেবারে কাকতালীয় নয়। তার নিজের ব্যবসার সঙ্গে এটা সরাসরি জড়িত। টেসলার নিজের বাজার মূল্যের একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে অপটিমাস রোবটের ভবিষ্যতের সম্ভাবনার উপর। সেই মূল্যায়ন এখন নির্ভর করছে সেই সব বিনিয়োগকারীদের উপর যারা মুনাফা চান, এবং ঠিক সেই মুদ্রাতেই যেটাকে মাস্ক বলছেন যে কিছুদিন পরেই গুরুত্বহীন হয়ে যাবে। এই বৈপরীত্যটা বেশ চোখে পড়ার মতো। মানে একদিকে তিনি বলছেন টাকা কিছুদিনের মধ্যেই গুরুত্বহীন হয়ে যাবে, অন্যদিকে তার কোম্পানির শেয়ারের দাম নির্ভর করছে সেই টাকা নির্ভর বিনিয়োগকারীদের আস্থার উপরে। মানে তিনি বিনিয়োগকারীদের বলছেন, এখানে বিনিয়োগ করলে টাকা বাড়বে, ভবিষ্যতে আপনার লাভ হবে। এটা একরকম স্ববিরোধিতা বলেই মনে করছেন অনেক সমালোচক। তাহলে সত্যিটা কি? এখন প্রশ্ন হলো, এই পুরো ভবিষ্যৎবাণীর ভিত্তিটা আসলে কতটা মজবুত? সত্যি বলতে মাস্কের প্রযুক্তিগত দিকটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের অগ্রগতি সত্যি বিস্ময়কর গতিতে এগোচ্ছে। উৎপাদন ব্যবস্থা ক্রমশ স্বয়ংক্রিয় হয়ে উঠছে, এটাও ঠিক। কিন্তু টাকা লাগবে না এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে যেসব ধাপ আমাদের পেরোতে হবে সেগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগের। এই রূপান্তরের মাঝের বছরগুলোতে চাকরি চলে যাবে বহু মানুষের,
কিন্তু প্রাচুর্য সেই সীমায় তখনও পৌঁছবে না। তখন কোটি কোটি মানুষ কিভাবে বেঁচে থাকবেন? মাস্কের কথায় এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। তিনি শুধু চূড়ান্ত ফলাফলটা নিশ্চিত বলে ধরে নিচ্ছেন, মাঝের কঠিন পথটাকে এবড়ো খেবড়ো বলে সংক্ষেপে সেরে ফেলছেন। তাহলে মাস্কের এই ভবিষ্যৎবাণী কি আসলে অর্ধেক বিজ্ঞান আর অর্ধেক বিজ্ঞানের কল্পকাহিনী? প্রযুক্তির অংশটা হয়তো একদিন সত্যি হবে, কিন্তু প্রাচুর্য মানেই সাম্য, এই সরল সমীকরণটা ইতিহাসে কখনো পুরোপুরি সত্যি হয়নি। আর সেজন্যই কি দরকার হবে এক নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জ্ঞান বিজ্ঞানের জগতের এরকম আরও সংবাদ পেতে চ্যানেলটির ভিডিও সেকশন একবার খুলে দেখবেন। আশা করি সেখানে আপনার ভালো লাগার মতো অনেক বিষয় পেয়ে যাবেন। আমি আসছি আরও নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।